স্টুডেন্টস, এখন আমরা হচ্ছে চ্যাপ্টারের টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করা শুরু করি। তো আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব। তো আমরা মোটামুটি এই টপিকগুলো থেকে আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করব। সো আসলে সময় নষ্ট না করে আসলে প্রশ্ন সলভ করা শুরু করি। তো এখানে একটা প্রশ্ন আমি কি দেখতে পাচ্ছি যে বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। এটা অলরেডি আমরা পড়ে আসছি, এটা হচ্ছে বংশগতি। সো বংশগতি হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যটা সন্তান সন্ততিতে চলে যাওয়া। আচ্ছা, এখন আমাদের আমি একটা কাজ করি, এই জিনিসটা এই দিকে দিয়ে দিই। তাহলে দেখো, বংশগতির প্রধান উপাদান কোনটা? অবশ্যই ক্রোমোজোম, কারণ বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোজোম, রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ। আর বংশগতির প্রধান উপাদান যদি বলতে হয় সেটা হচ্ছে ক্রোমোজোম, কারণ ক্রোমোজোমের মধ্যে সবকিছু থাকতেছে আমার। আচ্ছা, তারপরে আসো ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সো দেখো কোথায় আছে, ডিঅক্সি রাইবো নাইট্রিক অ্যাসিড লিখছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরে আসো ভাইয়া, কোনটা পিওরিন ক্ষারক? আমরা জানি পিওরিন হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন, তাহলে এ জি হচ্ছে আমাদের পিওরিন ক্ষারক। তারপরে আসো ভাইয়া, কত সালে ওয়াটসন এবং ক্রিক ডাবল হেলিক্স মডেলটা বা হেলিক্স কাঠামোটা আবিষ্কার করছেন? আচ্ছা, ডিএনএ ডাবল হেলিক্স যে কাঠামো, এটা ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করছে, এবং এটা মূলত 1953 সালের দিকে তারা বর্ণনা করছে কিংবা আবিষ্কার করছে, কিন্তু এটার জন্য নোবেল প্রাইজ পাইছে হচ্ছে 1962 সালে। সো প্রশ্ন কি করছে একটু খেয়াল রাখবে, নোবেল প্রাইজের কথা বলছে নাকি আবিষ্কারের কথা বলছে? সো আমাদের ভাষা আন্দোলন থেকে 1 বছর বেশি, 1953। সো 53 কথাটা কোথায়? এখানে 1953 সালে আবিষ্কার করছে। ওকে, তারপরে আসো ভাইয়া, কি বলছে, নাইট্রোজেনাস বেস কোথায় পাওয়া যায়? আচ্ছা, আমরা একটু এদিকে আসি। নাইট্রোজেনাস বেস কোথায় পাওয়া যায়? ডিএনএ, লোকাস, আরএনএ, জিন। আচ্ছা, ডিএনএ আরএনএ না, ডিএনএ আরএনএ, হ্যাঁ, ডিএনএ এবং আরএনএ এর মধ্যেই তো আমার নাইট্রোজেনাস বেস পাওয়া যায়। লোকাসে কেন পাইতে যাব? আবার জিনের মধ্যেও পাই। এটা কিন্তু বাই ডিফল্ট আরএনএ এবং জিন, এই কথাটাও ঠিক আছে, কারণ জিনের মধ্যে অ্যাকচুয়ালি নাইট্রোজেনাস বেস পাওয়া যাবে, বাট তোমাদের লেভেল অনুযায়ী এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আমরা কঠিন দিকে যাব না। তারপর আসো ভাই, কি বলছে, পার্শ্ববর্তী দুটো নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কতটুকু? আচ্ছা, একটা কথা বলি, দেখো এইটা হচ্ছে একটা ডিএনএ, এই ডিএনএর দুইটা স্ট্র্যান্ড থাকবে। সো বেসিক্যালি একটা নিউক্লিওটাইড, দুইটা নিউক্লিওটাইড, তিনটা নিউক্লিওটাইড, চারটা নিউক্লিওটাইড। এখন মনে রাখবা যে দেখো, এই একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের যে দূরত্বটা, এই দূরত্বটা সবসময় মনে রাখবা 3.4 আংস্ট্রম। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, ডিএনএ এর একটা পূর্ণ ঘূর্ণনে কতটুকু দূরত্ব অতিক্রান্ত হয়, এটা একটা এমসিকিউ আসে। দেখো, ডিএনএ এর পূর্ণ ঘূর্ণন বলতে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, অর্থাৎ একটা লুপ দুইটা লুপ কভার হয়, একটা লুপ এই আরেকটা লুপ, দুইটা লুপ কভার হয়। তাহলে চিন্তা করে দেখো, একটা লুপের মধ্যে ঘর কয়টা পড়তেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে ঘর পড়তেছে। তার মানে দুইটা লুপে কয়টা করতেছে? 10টা করে ঘর পড়তেছে। ঠিক আছে, তাহলে প্রতি ঘরের যে ডিস্টেন্স বা দূরত্ব, এইটা হচ্ছে কতটুকু? 3.4 আংস্ট্রম। তাহলে তোমার ডিএনএ এর পূর্ণ ঘূর্ণনের হচ্ছে 34 আংস্ট্রম দূরত্ব অতিক্রম হবে। সো এটা মাথায় রাখবা, পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য, ডিএনএ এর পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য, এটা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে, তাই আমি আগেই সলভ করে রাখলাম। ডিএনএ এর পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কতটুকু? 34 আংস্ট্রম। আর দুইটা নিউক্লিওটাইডের মাঝখানে যে ঘরটা আছে বা গ্যাপটা, এই দূরত্বটা হচ্ছে 3.4 আংস্ট্রম। ঠিক আছে, তারপরে আসো, ওয়াও, পূর্ণ ঘূর্ণনের অলরেডি চলে আসছে। কি বলছে? 50টা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য তুমি জানো কিনা সেটা হলো কথা। একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে কতটুকু আমরা বললাম? 34। এখন আমি যদি 50টা চাই, তাহলে 50 দিয়ে গুণ করা লাগবে, জাস্ট নাথিং এলস, তাই না? তাহলে 4 5 20, 2, 3 5 15, 16 17, 1700 আংস্ট্রম। দেখি আছে, এই 1 নাম্বার কতেই অপশন চলে আসছে। ঠিক আছে, 1700 হবে আচ্ছা। তারপরে দেখো, ডিএনএ অনুপস্থিত থাকে কোনটাতে? টোবাকো মোজাইক ভাইরাস।
একটা ভাইরাস আছে টোবাকো মোজাইক ভাইরাস, সংক্ষেপে বলা হয় টিএমভি। তো বেসিক্যালি এই ভাইরাসটা হচ্ছে আরএনএ ভাইরাস। এই ভাইরাসের মধ্যে আরএনএ থাকে, এটা একদম স্পেশাল করে মনে রাখবা, ঠিক আছে? তাহলে বাদ বাকিগুলোর মধ্যে অবশ্যই ডিএনএ আছে। তো এইটার মধ্যে যেহেতু আরএনএ থাকে, শুধুমাত্র আরএনএ থাকে, ডিএনএ থাকে না। মনে একটা কথা বলি তোমাদেরকে, মনে রাখবা জীবন যে পৃথিবীর সমস্ত কিছুতে ডিএনএ এবং আরএনএ দুইটাই থাকে, সমস্ত জীবে, সমস্ত কোষে, এক্সেপ্ট একটা জায়গায়, সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাসগুলোর মধ্যে ঝামেলা হচ্ছে ভাইরাসে হয় ডিএনএ থাকে, না হয় আরএনএ থাকে। তো টোবাকো মোজাইক ভাইরাস সহ এমন কিছু ভাইরাস আছে যাদেরকে বলা হয় আরএনএ ভাইরাস, অর্থাৎ যাদের মধ্যে শুধুমাত্র আরএনএটাই বিদ্যমান, যাদের মধ্যে শুধুমাত্র বংশগতি বস্তু হিসেবে আরএনএই বিদ্যমান। তাহলে এরকম উদাহরণ হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তো সেখানে আমার ডিএনএ অ্যাবসেন্ট থাকবে, এটা ভালো করে মনে রাখবে। তারপরে আসো ভাইয়া, আরএনএ পরিবর্তে ইউরাসিল, সরি আরএনএতে কিসের পরিবর্তে ইউরাসিল থাকে? অবশ্যই থাইমিনের পরিবর্তে, কারণ থাইমিনটা থাকে হচ্ছে তোমার ডিএনএতে, তো থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে হচ্ছে আরএনএতে। কই থাইমিন? এই যে এটা, ঠিক আছে। তারপরে আসো ভাইয়া, একই প্রজাতির জীবে কোনটা একই থাকে? ডিএনএ, আরএনএ, জিন, ক্রোমোজোম। আচ্ছা এখানে এটা একটা কনফিউজিং কোশ্চেন। একটা সত্য কথা হচ্ছে কি, একই প্রজাতির জীবের মধ্যেও কিন্তু একটা বৈচিত্র্য বা পার্থক্য থাকে। অর্থাৎ ধরো আমিও মানুষ, তুমিও মানুষ, তো তোমার এবং আমার কিন্তু 99.99% সব কিছু সেম হইলেও 0.01% হইলেও আসলে অমিল আমাদের মধ্যে আছে। সো এই জন্য সব কিছু এক থাকে কথাটা ঠিক না। যদি একান্তই এক থাকে সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। যদি এই প্রশ্নটা এরকম হতো যে ক্রোমোজোম সংখ্যা, তাহলে এটা আমি নিঃসন্দেহে দাগায় দিতে পারতাম। কিন্তু এই ক্রোমোজোম সংখ্যা কথাটা না লেখার কারণে, ক্রোমোজোম সংখ্যা কিন্তু প্রজাতিতে ফিক্সড থাকে। যেমন মানুষের হোমোসাপিয়েন্স ক্রোমোজোম সংখ্যা হচ্ছে দেহকোষে 46, এটা একদম ফিক্সড। কিন্তু মানে সংখ্যা না লেখার কারণে এটার উত্তরটা খুব ভেরিয়েবল হয়ে গেছে। এটার উত্তর কেউ দাগাইতে পারে জিন, কারণ জিনও 99.99% সেম থাকে, ঠিক আছে? একই প্রজাতির সবার মধ্যে জিন থাকে 99.99% সেম। আবার ক্রোমোজোম সেম থাকে, এই কথাটা খুব অড হয়ে যায়। সো ক্রোমোজোম সংখ্যা বললে এটা হচ্ছে প্রশ্নটা। তো এই প্রশ্নটা আসলে গোজামিল মার্কা প্রশ্ন। আমি হইলে এটার উত্তর এটাই দিতাম এবং এটা আমি অ্যাপ্রোপ্রিয়েট ধরতাম। এখন কে কোনটা ধরবে আমি জানি না, বইয়ে যদি সরাসরি কোনো উত্তর থাকে সেটা দেখে নিতে পারো, বাট এই ধরনের প্রশ্নের উত্তর মনে হয় না সরাসরি বইয়ে আছে, একটু চেক করে নিতে পারো। বৈশিষ্ট্য নির্ধারক কোন ক্রমটি সঠিক? ডিএনএ, আরএনএ, আরএনএ, ডিএনএ, প্রোটিন বৈশিষ্ট্য। আচ্ছা এটা আমি বুঝছি, এটা কি বলতেছে দেখো, মনে রাখবা ডিএনএ থেকে এমআরএনএ বা শুধু আরএনএ তৈরি হয়। তোমাদের বড় ক্লাসের বইগুলোতে গেলে পাবা ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তো তোমাদের অত ডিটেলস জানা লাগবে না। এই আরএনএ থেকে তৈরি হয় হচ্ছে প্রোটিন, যে প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সলেশন, এটাও তোমাদের জানা লাগবে না। এবং এই প্রোটিনটাই মূলত কোনো না কোনো একটা বৈশিষ্ট্য বা কোনো একটা কাজ সম্পাদন করে থাকে, ঠিক আছে? বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে, বা আমরা বলতে পারি জিন এক্সপ্রেশন করে থাকে। জিন এক্সপ্রেশনের পদ্ধতি হচ্ছে এইটা, ঠিক আছে? তো আমাদের ক্রমটা কি হবে? ডিএনএ, আরএনএ, প্রোটিন, বৈশিষ্ট্য। তাহলে দেখো ডিএনএ, আরএনএ, প্রোটিন, বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের সঠিক ক্রম। ওকে, তারপরে আসো ভাইয়া, বংশগতিবিদ্যা জনককে? অবশ্যই গ্রেগর জোহান মেন্ডেল, এই হচ্ছে আমাদের বংশগতিবিদ্যার জনক। তারপরে আসো ভাইয়া, সিআইডি। ওকে, নমুনা সংগ্রহ করছে, আচ্ছা ভালো কথা। শনাক্তকরণে উক্ত নমুনা দ্বারা নিচের কোনটা করবে? অবশ্যই ডিএনএ টেস্ট, ডিএনএ ম্যাচিং করবে, তাই না? ডিএনএ টেস্ট। তারপরে আসো ভাইয়া, কি বলছে? লিঙ্গ নির্ধারণ সম্পর্কিত কথাবার্তা। মানুষের দেহকোষে ক্রোমোজোম কয়টা থাকে? অবশ্যই 46টা, কোনো সন্দেহ নাই। দেহকোষ জাইগোটে কয় জোড়া ক্রোমোজোম থাকবে? 46টা, অর্থাৎ 23 জোড়া। 23 জোড়া, জোড়া বলছে 23 জোড়া। তারপরে আসো, হেনা বেগম একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে, নিচের কোনটার জন্য আসলে অবশ্যই যাই? অবশ্যই XY, দ্যাটস ওয়াই সে ছেলে হয়েছে, তাহলে XY। খ, কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী কে? আচ্ছা ছেলে মানে সন্তান ছেলে হোক মেয়ে হোক, দুইটার জন্য দায়ী হচ্ছে আসলে পিতা। কারণ হচ্ছে কি যে দেখো, তুমি একটা ছেলে সন্তান জন্ম দিবা, তোমার লাগবে হচ্ছে XY, তুমি একটা মেয়ে সন্তান জন্ম দিবে, তোমার লাগবে হচ্ছে XX। চিন্তা করে দেখো, দুইটার মধ্যে হচ্ছে X কমন, তাহলে X কার থেকে আসে? ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে বাট ওই রকম ম্যাটার করতেছে না, তাহলে X কমন। কিন্তু মানে কি বলবো, ডিস্টিংগুইশিং ফ্যাক্টর বা হচ্ছে পার্থক্য করার যে প্রক্রিয়াটা, পার্থক্য করার জায়গা হচ্ছে ছেলের মধ্যে Y আছে, মেয়ের Y নাই। তার মানে
পিতার মধ্যেই কিন্তু ওয়াইটা থাকে। ওয়াই ক্রোমোজোম কার কাছে থাকে? পিতার কাছে থাকে। তো ওয়াই ক্রোমোজোম আসতেছে নাকি আসতেছে না? ওয়াই ক্রোমোজোম কি আসতেছে নাকি আসতেছে না সন্তান সন্ততিতে, এইটার উপর ডিপেন্ড করে ছেলে বা মেয়ে হচ্ছে। তাহলে যদি কন্যা সন্তান বা পিতা মানে ছেলে সন্তান জন্ম দেওয়ার জন্য কাউকে দায়ী করতেই হয়, সেটা হচ্ছে তোমাদের বই অনুযায়ী লজিক হচ্ছে কি যে পিতা। অ্যাকচুয়ালি আমার লজিক হচ্ছে যেটা, যে অ্যাকচুয়ালি সোললি পিতাও দায়ী না, মাতাও দায়ী না, আল্লাহ তাআলা যাকে যেটা দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। কাউকে দায়ী করা এখানে আসলে কমপ্লিটলি একটা জোকারি, ঠিক আছে? তো এই জন্য ঘটনাটা হচ্ছে এরকম যে তোমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী বলে যে যেই সন্তানই হোক না কেন এটার জন্য দায়ী হচ্ছে নাকি পিতা। সো জেন্ডারটা আসলে পিতার কারণে নির্ধারিত হয়, কারণ পিতার ওয়াই ক্রোমোজোম যদি সন্তানে যায় তাহলে সে হবে কি ছেলে, আর না গেলে কি হবে? মেয়ে হবে। জাস্ট এতটুকুই পিতা। এখন আসো জেনেটিক ডিসঅর্ডার। আচ্ছা, প্রথম প্রশ্ন, বর্ণান্ধতা জিনটার অবস্থান কোথায়? বাহ, বর্ণান্ধতার জন্য জিন আমরা বলছিলাম যে বংশগতীয় ডিসঅর্ডার বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলো। তো এখন তুমি তো চিন্তা করে দেখো তো যে বর্ণান্ধতা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নাকি হচ্ছে তোমার অটোসোমাল ডিসঅর্ডার? অবশ্যই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তাই না? একটা কথা মনে রাখবা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মনে রাখবা দুইটা তোমাদের লেভেলে। একটা হচ্ছে তোমার এই বর্ণান্ধতা, আবার আরেকটা হচ্ছে হিমোফিলিয়া। অ্যাটলিস্ট এই দুইটা কথা মনে রাখবা। থ্যালাসেমিয়া কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, এই কথাটা অনেকে ভুল করে ফেলতে পারো। থ্যালাসেমিয়া কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। থ্যালাসেমিয়া বেসিক্যালি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। সো বেসিক্যালি অটোসোমের মধ্যে ঝামেলাটা হয়, সেখানে কিন্তু সেক্স লিঙ্কড কোনো ঝামেলা হয় না। সো একটু জাস্ট জেনে রাখবে এই জিনিসটা, হ্যাঁ? এটা কনফিউশন করতে পারো তোমরা। এরপরে আসো আমরা যে কোন ধরনের বর্ণাঢ্য সর্বজনীন বর্ণাঢ্য বলে। আমি বলছিলাম লাল সবুজ। লাল সবুজটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পারে না, পার্থক্য করতে পারে না, ঠিক আছে? প্রতি 100 জনে কজন বর্ণাঢ্য হয়? 10 জনে একজন হয়, তার মানে 100 জনে 10 জন হবে, 10%। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো হাইড্রোক্সি ক্লোরোকুইনিন। আচ্ছা, এটা সেবন করলে কোন রোগ হয়? এইটা সেবন করলে বর্ণান্ধতা হতে পারে, ঠিক আছে? বেসিক্যালি বাত জ্বরের জন্য এই ওষুধটা নেয় অনেকে। সো এটা নেওয়ার একটা সাইড এফেক্ট হিসেবে অনেকের বর্ণান্ধতা সৃষ্টি হতে পারে। যাই হোক, তারপরে আসো বংশগতি ব্যাধি কোনটা? অবশ্যই থ্যালাসেমিয়া, তাই না? থ্যালাসেমিয়া। তারপরে আসো হিমোগ্লোবিন বহনকারী রক্তকণিকা নষ্ট হলে কোন রোগটা হতে পারে? বহনকারী কণিকাটি নষ্ট হলে কোন রোগ? অবশ্যই থ্যালাসেমিয়া। তারপরে আসো থ্যালাসেমিয়া রোগের কারণ কি? ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকা উৎপাদন। হ্যাঁ, এটাই তো, আর অন্যগুলো তো মিলতেছে না। আচ্ছা, তারপরে আসো লোহিত রক্তকণিকা কয় ধরনের প্রোটিন থাকে? 2 ধরনের, আলফা গ্লোবুলিন, বিটা গ্লোবুলিন, তাই না? আলফা এবং বিটা গ্লোবুলিন। তারপরে আসো থ্যালাসেমিয়া বাহক বাবা সুস্থ এবং আচ্ছা, এখন আমাদের ম্যাথ করতে হবে। দেখো কি বলছে, মা হচ্ছে থ্যালাসেমিয়া বাহক, অর্থাৎ মা হচ্ছে বাহক, তাই না? মা বাহক। এখন পিতা হচ্ছে কি পুরা সুস্থ। এখন সন্তানের শতকরা কত ভাগ? সন্তানের, ছেলে মেয়ে আলাদা করে বলা নাই, টোটাল সন্তানের কত ভাগ, শতকরা কত ভাগ হচ্ছে থ্যালাসেমিয়া বাহক হবে? বাহক কত ভাগ হবে? আচ্ছা, আমরা একটু ক্রসিং করে দেখি। XY X, তো খেয়াল করে দেখো কত ভাগ বাহক হবে বলছে। বাহক কিন্তু এইটা হচ্ছে বাহক, আর কেউ কিন্তু বাহক না, সে কিন্তু অসুস্থ ডিরেক্ট। তাহলে বাহক হচ্ছে 1/4। 1/4 100%-এর কত? অবশ্যই 25%। তাহলে 25% কিন্তু বাহক হচ্ছে। তাহলে থ্যালাসেমিয়া বাহক হবে 25%, ঠিক আছে? অসুস্থ হবে কত? তাও 25%। সুস্থ হবে কত? 50%। আসো কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করছে? আচ্ছা, এগুলো তোমাদের বই পড়তে হবে, জেনোফেন। তারপরে আসো কোনটা থেকে জীবনের সূত্রপাত ঘটে? অ্যামাইনো অ্যাসিড। এটা আসলে এক এক বই এক এক উত্তর থাকে। এটা খুব সম্ভবত এসএসসির বইয়ে তোমাদের নিউক্লিওপ্রোটিন দেয়, কারণ আসলে অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এসব জায়গা থেকে আসলে জীবনের উৎপত্তি হয়েছে। আসলে ক, খ, ঘ প্রত্যেকটাই কোনো না কোনোভাবে রাইট, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে বিতর্ক আছে।
তারপরে আসো প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবল কি, অবশ্যই ন্যাচারাল সিলেকশন অথবা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যাই বলে না কেন এগুলো সবগুলো ডারউইন দিয়ে গেছে। তারপরে আসো ভাইয়া কি বলছে, এটা কবে পেশ করছে, 58 সালে, 1858 সালের খুবই সুন্দর তারিখে 1 জুলাই, 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাই প্রকাশ করছিল। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে প্রধানত সাথে দীর্ঘদ্বীপ হাতির, ঠিক আছে, হাতির সবচেয়ে দীর্ঘদ্বীপ। তারপরে আসো প্রবাহ চিত্রটি কোনটা নির্দেশ করে, প্রবাহ চিত্র তো দেয়া নাই, ফ্লোচার্ট দেয়া নাই। আচ্ছা পরিবেশের সময় আত্মবোধনের সময়, আচ্ছা এখানে ফ্লোচার্টটা প্রবাবলি এরকম ছিল যে ধরো একটা প্রাণী আরেকটা প্রাণীকে খায়, আমি যেটা বুঝতে পারতেছি এই ধরনের এমসিকিউ এসএসসি যেগুলো আসে আর কি, ধরো ওই যে ফুড চেইন দিয়ে দিল, ধরো সেই টু সেম ঘাস খাইতেছে হচ্ছে, ঘাস না কি বলবো, ধরো ব্যাংকে খাইতেছে হচ্ছে সাপ, সাপকে খাইতেছে হচ্ছে ওই যে ঈগল পাখি বা বাজ পাখি, হ্যাঁ এগুলো, তো একজন একজনকে খাইতেছে, তো আসলে এইটা একটা প্রজাতি, এটা একটা প্রজাতি, তো দুই প্রজাতির মধ্যে কিন্তু সংগ্রাম, তো একজন আরেকজনকে খেয়ে ফেলতেছে, তাদের মধ্যে কিন্তু সংগ্রাম, বাঁচার সংগ্রাম, লড়াইয়ের সংগ্রাম, তো এটা কিন্তু আন্তঃপ্রজাতিক সংগ্রাম। সো এই ধরনের প্রশ্নগুলো উত্তর আন্তঃপ্রজাতিক হয়ে থাকে। আমি আসলে ফ্লোচার্ট না দেখেও বলতে পারতেছি, কারণ এইরকমই ফ্লোচার্ট থাকবে আর কি, এখানে ফ্লোচার্টটা বাদ পড়ছে কোনো কারণে। আচ্ছা 2024 এমসিকিউ গুলো আমরা সলভ করি। আসো, বংশগতি জনক কে? মেন্ডেল। বংশগতির প্রধান উপাদানকে? ক্রোমোজোম। সহজ সহজ প্রশ্ন, দেখছো সবগুলো আমরা পারি, সবগুলো আমরা সলভ করছি অলরেডি। কত সালে আবিষ্কার করছে? 53 সালে, ঠিক আছে, 53 সালে আবিষ্কার করছে। আচ্ছা, বাবা সুস্থ, মা বাহক, সদের কত ভাগ বর্ণান্ধ হবে? ডিরেক্ট বলছে বর্ণান্ধ, ডিরেক্ট বর্ণান্ধ, আমরা ক্রসিং করে দেখছি, লাস্টে আমরা দেখছি বর্ণান্ধ একজন হয়, তার মানে 50%, ঠিক আছে। তারপরে আসলে দেখো থ্যালাসেমিয়া বাবা বাহক, হে বাবার ক্ষেত্রে বাহক বলে কোনো কথা না, বাবা মানে ডিরেক্ট থ্যালাসেমিয়ার রোগী, ঠিক আছে, তাও লিখে দিলাম, বাহক মানে রোগী এখানে, আর মাও বলছে বাহক, মা হচ্ছে বাহক। তাহলে এখন সন্তানের থ্যালাসেমিয়া জন্মের সম্ভাবনা কত? অনেক অনেক বেশি। তাহলে দেখি, আমরা দেখি, এটা করলে এটা তো দিছি, তারপর হচ্ছে জাস্ট একজন সুস্থ হয়েছে, ঠিক আছে, আর একজন বাহক হয়েছে। আচ্ছা, থ্যালাসেমিয়া সন্তান জন্ম, ডিরেক্ট থ্যালাসেমিয়া সন্তান জন্ম, তাহলে হচ্ছে এইটা এবং এইটা থ্যালাসেমিয়া, তাহলে 50%, ঠিক আছে, 50% হচ্ছে ডিরেক্ট থ্যালাসেমিয়া হয়েছে ওদের, 50% থ্যালাসেমিয়া জন্ম। বাহক সহ হিসাব করলে 75%, কিন্তু বাহকটা তো আসলে হিসাব করার বাহিরে। আচ্ছা, পৃথিবী সৃষ্টির সময় কোনটা অস্তিত্ব ছিল না? সব গ্যাসে তো ছিল। আচ্ছা, অক্সিজেন ছিল না, হ্যাঁ, পৃথিবী সৃষ্টির সময় অক্সিজেন ছিল না, এটা একটা এম দম্পতির দুইজনই থ্যালাসেমিয়া বাহক, এম দম্পতির স্বামী বর্ণান্ধ, স্ত্রী স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এটা না থ্যালাসেমিয়ার কথা বলতেছিলাম। আচ্ছা, এই যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে মনে রাখবে XY দিয়ে ক্রসিংটা করা যাবে না, ক্রসিংটা করতে হবে নরমালি, জাস্ট ধরো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জাস্ট AB দিয়ে করো না, ঠিক আছে, এইভাবে করলে করো, XY দিয়ে করা যাবে না, কারণ এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। আচ্ছা, এখন দেখো স্বাভাবিক দম্পতির ক্ষেত্রে এন দম্পতি, আচ্ছা এন দম্পতির কি হয়েছে? স্বামী বর্ণান্ধ ডিরেক্ট, হ্যাঁ, স্বামী বর্ণান্ধ, স্ত্রী বলছে কি স্বাভাবিক, একদম স্বাভাবিক। তাহলে এখন দম্পতির ক্ষেত্রে কি হবে? আমরা একটু ক্রসিং করে দেখতে হবে। সো x প্রাইম, x প্রাইম, x প্রাইম, xy, তাহলে সকল কন্যা বাহক, হ্যাঁ সকল কন্যা বাহক হয়েছে, দুইটা কন্যায় বাহক, রাইট। সকল সন্তান বর্ণান্ধ, এটা ভুল কথা, সকল সন্তান ভুলও বর্ণান্ধ হয় না, তাহলে 3 নাম্বারটা মনে করেন সকল পুত্র সুস্থ, হ্যাঁ সকল পুত্র সুস্থ, খুবই সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। তাহলে 1 এবং 3, অ্যান্সার হচ্ছে খ, 1 এবং 3। এই তো আমাদের মোটামুটি এমসিকিউ হচ্ছে এগুলোই। তো এরপরে আমরা দেখবো হচ্ছে টাইপ ওয়াইজ সৃজনশীল বা সিকিউ, হ্যাঁ।